আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকালে ঘুম থেকে উঠেই তো রান্নার কাজে আসতে হয়। আর আজ সকাল সকাল উঠেই আগে চালটা ধুয়ে দিয়েছি, দিয়ে তারপরে শাকটা বাছতে বসেছি। আর আমার হাজব্যান্ডও উঠে গেছে ঘুম থেকে, আজকে সকাল সকালই উঠেছে। তো সে কারণে উনি এই আমলকিগুলো কুটে দিচ্ছে আর আমি শাকগুলো বেছে নিচ্ছি। কেননা শাকগুলো বেছে নিয়ে তাড়াতাড়ি করে চুলায় দিয়ে দিব। আর এদিকে আমলকিটা কেটে নিচ্ছে, ওটা আমার মাথায় দিব। তো সে কারণে আজ আমার করতে গেলে তো লেট হয়ে যাবে। তো যেহেতু সেই কারণে আমার হাজব্যান্ড ওই কাজে আমাকে একটু সাহায্য করছে। চুল পড়া তো অনেক সমস্যা লেগেই আছে, তো ভাবলাম যে একটু আমলকির পুরো রসটা, যদি অরিজিনাল রসটা ভালোভাবে মাথায় লাগানো যায় তাহলে হয়তো চুল পড়াটা একটু কমবে। গত কয়েকদিন আগে দিয়েছিলাম, কিন্তু ওতে একটু কমেছিল আর বেশ ফলও ভালো পেয়েছিলাম। তো সে কারণে আজ আবার দিব। তো আমার হাজব্যান্ড ওগুলো ভালো করে হামান দিয়ে ছেঁচে তারপর রস করে ওটা আমার চুলে একেবারে গোড়ায় গোড়ায় লাগিয়ে দেবে। আর ওটা জাস্ট 2 থেকে 3 ঘন্টা মতো চুলে রেখে দেব, খোপা করে চুলটা বেঁধে ভালো করে বেঁধে রেখে দেব। এবং যখন গোসলে যাব তখন কিন্তু শ্যাম্পু করব না, তখন ওই অবস্থাতে এমনি চুলটা ধুয়ে ফেলবো। পরের দিন যদি আবার দিই তাহলে ভালো, কেননা ওর যে রসটা শ্যাম্পু করলে হয়তো কষটা উঠে আসবে। আর যতটুকু লাগার তো লেগেছে, অনেক সময় শ্যাম্পু করলেও সমস্যা হয় না। তবে আমি ওভাবেই রেখে দেব, শ্যাম্পুটা আর করবো না। তো এইদিকে লাল শাকটা একটু করে নিয়েছি। একতারি লাল শাক আমি প্রথমে বুঝতে পারিনি যে কেমন হবে, কিন্তু এখন দেখছি যে লাল শাকটা পুরোটা একদম একটুখানি হয়ে গেছে, মানে একদম অল্প হয়ে গেছে। বোঝাই যাচ্ছে না যে একতারি লাল শাক। অন্যদিন একতারি লাল শাক যথেষ্ট হয়, কিন্তু মনে হচ্ছে মাত্র 2 জনের হবে। তো যাই হোক, যতটুকু হয়েছে ততটুকুই রান্নাটা করছি। আগে যদি বুঝতে পারতাম যে এমনটা হবে তাহলে ওর ভিতরে একটা আলু কুটে দিতাম। তো বুঝতে পারিনি, তো সে কারণে আলুটাও দেওয়া হয়নি। লাল শাকটা ভালো করে ভেজে তারপরে উঠিয়ে নেব। আর এখানে একটু ভাজতে গিয়ে পেঁয়াজটাও একটু পুড়িয়ে ফেলেছি। আজকে মনটা এমনিতেও ভালো নাই, কেননা বাবুর শরীরটা একদমই ভালো নাই। গতকাল সারা রাতই প্রায় জেগে থাকতে হয়েছে ওকে নিয়ে। ও তো একটু নিউমোনিয়ার সমস্যা, আর এমনি ঠান্ডা পড়ছে, আবার এদিকে একটু গরমও লাগছে। তো ও করছে কি, যে একদম টেবিল ফ্যানটা ওর কাছে নিয়েই অন করে রেখেছে। আর টেবিল ফ্যানের বাতাসটা তো এমনিতেই ঠান্ডা হয়, তো সে কারণে ওর ওই খোলা বাতাসটা লেগে ও যখন রাত 2টা বাজে তখন থেকে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আর ভীষণ পরিমাণে যাদের নিউমোনিয়া তাদের তো শ্বাসকষ্ট অনেক হয়, বুকের ভিতর শাঁসা করে, বুকটা পুরো দেবে যায়, এত পরিমাণে কষ্ট হয়। তো ওকে অনেক ওষুধ দিলাম, বুকটা ম্যাসেজ করলাম, অনেক করার চেষ্টা করলাম, অনেক কিছুই, কিন্তু অনেকটার কিছু করেও কমলো না। তারপরে ওষুধ আরও একবার খাওয়াই নিয়ে তারপর আস্তে আস্তে বুক টুক টেনে দেওয়ার পরে বললাম যে একটু কাইত হয়ে শো, দেখো একটু ঘুম আসে কিনা। তা সন্তান যেহেতু অসুস্থ থাকলে মায়েরও ঘুম হয় না। তো আমি এবং আমার ছেলে 2 জনই গতকাল রাত্রে অনেকটা টাইম জেগেছিলাম এই অসুস্থতার কারণে। এখন রান্না করছি পাতাকপি নিয়ে আসছিল তো গতকাল, সেটা তো দেখিয়েছিলাম গতকালের ভিডিওতে। তো আর সে পাতাকপিটা মাছ দিয়ে একটু ঝোল করব। আর আমার কিন্তু পাতাকপিটা এভাবে রান্না করে খেতে বেশ ভালো লাগে। আপনারা কেমন খান সেটা তো জানি না। ডিম দিয়ে ভাজি করলে যেমনটা ভালো লাগে তার থেকে 2 গুণ বেশি স্বাদ লাগে আমার কাছে এভাবে মাছ দিয়ে ঝোল করলে। অনেকে ভাবে পাতাকপি আবার ঝোল খাওয়া যায় নাকি। তো দেখুন আমি যেভাবে রান্না করছি, এই স্টেপ বাই স্টেপ যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে। তো
তো আমি পাতাকপিতে জিরে দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, আর আলু তো কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও কাটা অবস্থাতেই দিয়েছি। আর বাটা মশলার ভিতরে একটু জিরে, 2টা এলাচ, একটু সরষা আর হচ্ছে কাঁচা ঝাল, এগুলো বেটে এর ভিতর চাইলে তেজপাতাও দিতে পারেন, আমি দেইনি। তো এভাবে একসাথে করে নিয়ে একটু কষিয়ে তারপরে পানিটা দিয়ে মাছটা দিয়ে বসিয়ে দিতে হবে। তো ওইদিকে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমার, আর এদিকে আসছে একটু গোছাতে, দেখুন সব কিছুই এলোমেলো, এইভাবে করে সব এলোমেলো হয়ে রয়েছে। আবার এদিকে আখ খেয়ে আবার আখের খোসাগুলো নোংরা করে থুয়েছে। গতকালকেরগুলা তো উঠিয়েছিলাম, পরিষ্কারও করেছিলাম, আবার হচ্ছে আজকে আবার এলোমেলো করেছে। আপনি যে রাস্তাটা দিয়ে হাঁটছেন সেটা যদি আপনার পছন্দ না হয়, তাহলে জোর করে সেই রাস্তাটা হাঁটার কিন্তু কোনো প্রয়োজন নাই। অনেক কষ্ট হবে সেই রাস্তাটা পার করতে, কিন্তু ইজিলিভাবে যে রাস্তাটায় আমরা চলতে পছন্দ করি সেটা থেকে নতুন একটি রাস্তা তৈরি করে নেওয়া উচিত। এ কথাটা কেন বললাম? কেননা আমাদের অনেকেরই অনেক কিছু স্বপ্ন থাকে, যে কাজটা আমাদের করতে ইচ্ছা করে সেটা যদি নিজেদের কাজে লাগাই, সেই বিষয়টা নিয়ে যদি এগোতে চাই, তাহলে সেই যে কোনো বিষয়, সেটা যার যে কোনো কারোর ইচ্ছা হতে পারে স্বপ্ন পূরণের জন্য। তো সেটা নিয়ে যদি আমরা এগোই তাহলে কিন্তু সে কাজে সফলতা আসবেই। আর যদি আমরা মন থেকে সেই কাজটাকে পছন্দ না করি, তাহলে কিন্তু সেই কাজে এগোতে পারি না এবং কাজেও মনোযোগ হয় না। সেক্ষেত্রে সেই ধরনের যে কাজ না করাই ভালো, এবং সেই ধরনের কাজের চেষ্টাটাও করা উচিত নয়। আমাদের প্রত্যেকটার অভাব কিন্তু লেগেই থাকে। অভাব অনেক ধরনের হয়। কারোর শিক্ষার অভাব থাকে, কারোর মনুষ্যত্বর অভাব থাকে, কারোর অথবা ভালোবাসার অভাব থাকে। তো অভাব কিন্তু মানুষ কেউ কাউকে ছাড়তে পারে না, আর অভাব কিন্তু লেগেই থাকে। যাদের টাকার অভাব, হয়তো তাদের অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু মনুষ্যত্বর অভাব যাদের, তারা কিন্তু হাজার বোঝালেও তারা বুঝতে পারে না। যাদের ভালোবাসার অভাব, তারা যদিও বা তাদের প্রিয় মানুষটাকে বোঝাতে যায়, তবুও সে বোঝে না। আমার মতে তাদেরকে না বোঝানোটাই বেটার। যতবার বোঝাতে যাব নিজেরই কষ্ট, কিন্তু ফলে কিছুই আসবে না। আমাদের মেয়েদের অনেক খারাপ একটা স্বভাব আছে, যে আমরা সারাদিন এত পরিশ্রম করি, এত কিছু করি, অভিযোগটা কিন্তু স্বামীর উপরেই পড়ে। শুধু তাকে বলা হয় যে আমাকে চাকরানির মতো রেখেছো, আমি চাকরানির মতো কাজ করি, কিন্তু আমার হাজব্যান্ডকে যদি কখনো এরকম গরম দিই, তাকে যদি অবহেলা করি, তাহলে কিন্তু তাকে ছোট করা বিধায় আমি নিজেও ছোট হওয়া। যদি কখনো ভাবি যে না, আমি যথেষ্ট ভালো আছি, আমি যতটুকু করছি আমার সংসারের জন্য করছি, আর আমি যে এত পরিশ্রম করছি সেগুলো আমার দায়িত্ব বুঝে করছি, তাহলে কিন্তু একদমই প্রবলেমটা হয় না। বাবুর যেহেতু অনেক শ্বাসকষ্ট বেড়েছে, আর এর উপরটা একটু ভালো করে পরিষ্কারও করে নিচ্ছি, কেননা ও যদি একটু ধুলা ময়লা থেকে থাকে তাহলে কিন্তু ওর অ্যালার্জিটা অনেকটা বেড়ে যায়, আর সেক্ষেত্রেও শ্বাসকষ্টটা লেগেই থাকে। তো সবসময় ওর বেডের পাশে আমি ওর ওষুধটা রেখে দিই। ও যখনই আমি যদি কোনো কাজেও থাকি, তাহলে যেন ওর ওষুধটা ও নিজে পেয়ে যায়। তো যখনই বেড়ে যাবে ও তখনই যেন ওষুধটা নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে ওর ওষুধগুলো ওর বেডের যে উপরে সেলফ মতো রয়েছে সেই জায়গাটাই রেখে দিই। ভিতরেও রাখার জায়গা আছে, তো যাই হোক আমি উপরেই রাখি, যেহেতু ছোট ও খুঁজতে পারবে না। আর ওকে নিয়ে অনেকটা টেনশন হয় আমার, যে কারণে আজকে সারাটা দিন খুব টেনশনের উপর দিয়ে গেছি, যে এখনও শীত এসে পারলো না, অথচ ছেলেটার শরীরটা অনেকটা খারাপ লাগছে। যেটা আমি বলছিলাম, স্বামীর কাছ থেকে নিজেকে সবসময় জিতিয়ে রাখতে চাই আমরা, তবে জেতা মানে কিন্তু সবসময় জিতে থাকা নয়। অনেক সময় দেখা যায় জেতা মানে আমি হয়তো অনেকটা ভালো কাজ করেছি, সেটাও বোঝায়।
কিন্তু নিজের মধ্যে কখনো অহংকার আনতে হয় না যে এই কাজটা আমি ভালো করেছি। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদা করাটাই বেটার। আমাকে দেখে অনেকে অনেক কিছু কমেন্ট করে। আর যে কথাগুলো বললাম তার কারণ তো অবশ্যই আছে। অনেকে কমেন্ট করে বলে যে আমার হাসব্যান্ড নাকি আমার কথায় ওঠে বসে। আমার বাপের বাড়ির দিক থেকেও আমার বাবা মা নাই, কিন্তু তবুও যে বাপের বাড়ি যারা আছে তারা বলে যে হ্যাঁ, ছেলেটা খুব ভালো, সেই কারণে আমার কথা শোনে। কিন্তু বিষয়টা তেমন না, বিষয়টা হচ্ছে সম্মানের। তাকে আমি যথেষ্ট সম্মান করি, সেক্ষেত্রে সেও আমাকে অনেকটা সম্মান করে। আমাদের দুইজনের মতের কখনো অমিল হয়নি। সে যদি বলে যে আমাকে এই জিনিসটা পছন্দ না, তো আমি কখনো তার অপছন্দের কাজ করি না। যদিও সেই কাজটা আমার পছন্দের হয়ে থাকে, আমি ভাবি যে না, আমার পছন্দের জিনিস আরেকজনের অপছন্দের, এটা নিয়েই হয়তো আমাদের ভিতরে একটা ঝঞ্ঝাট ঝামেলা হবে। আমি সেটা কখনো চাইনি, আর কোনোদিনও চাবও না। তো এভাবে আমরা দুজন দুজনেরকে সম্মান করে চলি। অথবা আমিও হয়তো কোনো একটা জিনিস আমার পছন্দ, ওনার পছন্দ না, তো সেক্ষেত্রে উনি নিজেও হচ্ছে আমারটাকে সাপোর্ট করে যে না ঠিক আছে ওইটা নাও। সবসময় যে তার পছন্দই চলতে হবে এমন তো নয়। তো দুজন দুজনকে যদি এই ধরনের এক সম্মান করা হয়, তাহলে কিন্তু সংসারে কোনো রকম অশান্তিই হয় না। এখন কি হচ্ছে আশেপাশে যেগুলো দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে অশান্তি হয় প্রত্যেকের সংসারে, স্বামী স্ত্রীর গ্যাঞ্জাম ফ্যাসাদ লেগেই থাকে। কিন্তু হতেই পারে স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, কিন্তু আমার ভিতরে আজও পর্যন্ত তেমন কোনো অশান্তি আল্লাহর রহমতে হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এইটুকু বলি, আল্লাহ যেন আরও ভালো রাখে আমাদের, আর কোনো ধরনের অশান্তি যেন আর কখনো নাও হয়। বাসায় অনেক মেহমান আসতে চলেছে, তো সে কারণে একটু কৌটো কাঁটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই কৌটো কাঁটাগুলো অনেকটা ধুলাও পড়েছিল, সেক্ষেত্রেও করছি। আরও অনেক কিছু পরিষ্কার করার আছে, আজকে থেকে সে পরিষ্কার করাটা শুরু করে দিলাম। ঘর বাড়ি একটু পরিষ্কারও করব, কেননা কত জন আসবে সেটা তো আমি জানি না। আসলে একটা মেলা আছে আমাদের এখানে, যে মেলাটা হতে আর বেশি দেরি নেই। তো মেলাটা হচ্ছে কারণে সবাই আসবে। যারা আমার আশেপাশে আসে তারা তো আসবেই, আর যারা দূর থেকে আসছে তারা হয়তো এখানে থাকবে। তো সেক্ষেত্রে হচ্ছে একটু রুমটা গুছিয়ে নিচ্ছি। আমার বোনেরা বলতে, আমার আত্মীয় বলতে আমার বোনেরা, আমার চাচাতো বোনেরা, আমার কাজিনরা যারা আসবে তাদের কথাই বলছি। আর তা ব্যতীত আমার তেমনভাবে কোনো আত্মীয় বাসায় আসে না। আর আগে আসতো আমার শ্বশুরবাড়ির লোক, কিন্তু এখন শুধুমাত্র আমার শাশুড়ি যার যার কাজে শেষে ব্যস্ত, সেক্ষেত্রে আর তেমন লোকজন দেখাও যায় না। তো ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে এখন মেয়েটাকে গোসল করে ওকে একটু লোশন মাখিয়ে দিয়েছি, যেহেতু শীতের টান চলে আসছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।